এবার 356 হেডিং করো, এটা সেকেন্ডটা, প্রেসিডেন্ট রুল বা স্টেট এমার্জেন্সি যেটাকে বলে, রাজ্যের জরুরিকালীন অবস্থা। ওটা তো দেশের জাতীয় জরুরিকালীন অবস্থা, এটা রাজ্য জরুরিকালীন অবস্থা, জরুরিকালীন অবস্থা এটা লিখতে পারো না তো তুমি এটা লেখো স্টেট এমার্জেন্সি প্রেসিডেন্ট। রাষ্ট্রপতি শাসন হলো এটা বেশি ফেমাস রাষ্ট্রপতি শাসন হিসেবে, এটাকে লোক স্টেট এমার্জেন্সি বলে না, বেশিরভাগ লোক রাষ্ট্রপতি শাসনই বলে। অনেক লোক তো রাষ্ট্রপতি শাসন বলে না, এমনি 356 বলে চলে যায়, 356 বলে চলে যায়, হয়েছে। আচ্ছা, কি বলেছিলাম আমি ওটাতে, ওই আগেরটা 352-তে বলেছিলাম তিনটে জিনিসের ভিত্তিতে লাগতে পারে, একটা যুদ্ধ হলে, একটা আন্তরিক দাঙ্গা হলে, আর একটা ইয়ে হলে তোমার ওই অ্যাগ্রেশন, এক্সটার্নাল অ্যাগ্রেশনে মানে বহিরাগত কোনো আক্রমণ হওয়ার অনুমতি পেলে। যাই হোক, এটা দুটো কারণে জারি করা যেতে পারে। কি, এর জন্য দুটো আর্টিকেল আছে, একটা 355 আর একটা 365। আচ্ছা আমি বলি, তারপরে আমি তোমাকে বলছি। 355-তে কি বলা আছে? 355-তে বলা আছে ভারতের প্রত্যেকটা যে রাজ্য না, রাজ্য বলো কেন্দ্রশাসিত অঞ্চল বলো যাই বলো, এদেরকে রক্ষা করবে ভারতের প্রত্যেকটা রাজ্যকে। দেখো কেন্দ্রশাসিত অঞ্চলদেরকে কেন্দ্র আপনা আপনি রক্ষা করছে, সে তো তার নামই তো কেন্দ্রশাসিত অঞ্চল। মানে কি, মানে ওই জায়গায় শাসন কে করছে? কেন্দ্র করছে। তাও আমি ওটাতে যাচ্ছি না, রাজ্যগুলোতে তো রাজ্য শাসন করছে। তো বলা আছে 355-তে বলছে যে ভারতের প্রত্যেকটা রাজ্যকে বহিরাগত আক্রমণ বা আন্তরিক গোলযোগ থেকে রক্ষা করবে কে? কেন্দ্র। এবং বা বা এটা একটা আরেকটা হচ্ছে রাজ্যের সাংবিধানিক অবস্থা যদি ভেঙে পড়ে। মানে কি, লেখো, তোমার লিখে নাও, তারপর বলছি, এটাকে এক্সপ্লেন করছি। ফার্স্টে লেখো 355 নম্বর আর্টিকেল, যেটা লেখো 355 নম্বর ধারাতে বলা আছে রাজ্যকে বহিরাগত আক্রমণ এবং আন্তরিক গোলযোগ থেকে রক্ষা করবে কেন্দ্র। এবং রাজ্যের সাংবিধানিক ব্যবস্থা যদি ভেঙে পড়ে, তাহলে সেখানে হস্তক্ষেপ করবে কেন্দ্র। রাজ্যের সাংবিধানিক অবস্থা যদি ভেঙে পড়ে তাহলে সেখানে হস্তক্ষেপ করবে কেন্দ্র। বাস, এটা 355 নম্বর আর্টিকেল লেখা আছে, হয়েছে। রাজ্যের সাংবিধানিক অবস্থা যদি ভেঙে পড়ে তাহলে সেখানে কে হস্তক্ষেপ করবে? আরে রাজ্য চলছে না, সাংবিধানিক অবস্থা মানে কি জানো তো? রাজ্যে মনে করো সরকার পড়ে গেছে, মেজরিটি নেই, মানে যে পার্টি সরকারে ছিল তার মেজরিটি, আজকে ধরো বিজেপি পার্টি আমাদের রাজ্যে সরকারে আছে না, কদিন পর দেখা গেল মেজরিটি নিয়ে বসে আছে, কদিন পর দেখা গেল হঠাৎ করে তুমি শুনতে পেলে যে রাজ্যে সাংবিধানিক অবস্থা বিফল হয়ে গেছে, মানে রাজ্যের সরকার ভেঙে পড়েছে। মানে কি, ওই যে আধা মিনিস্টার ছিল না বিজেপির তরফ থেকে, বিজেপির ওই মিনিস্টারগুলো যে অন্য পার্টিতে যোগ দিয়ে দিয়েছে, 1/3 বেশি হলে তবেই ওটা হবে, নাহলে অ্যান্টি ডিফেকশন ল লেগে যাবে। যাই হোক, অনেক মিনিস্টার চলে গেছে ওখানে অন্য পার্টিতে, ফলে এদের মেজরিটি কমে গেছে, ফলে এদের সরকার পড়ে গেল। কি হবে তখন? কি হবে? যারা পার্টি তৈরি করেছে তাদের কেউ সরকারে আসবে তখন, যদিও আবার তখন প্রেসিডেন্টের পাওয়ার আসবে, যদিও সেটা একদিন পরে আসছি। বাট যাই হোক, এটা হচ্ছে এই ব্যবস্থাটাকে বলা হচ্ছে সাংবিধানিক অবস্থা ভেঙে পড়া। একে ওরকম করে বললে খারাপ লাগে শুনতে, মিনিস্টার চলে গেছে, এমএলএ চলে গেছে, খারাপ লাগে দেখতে কেউ শুনতে। এই জন্য বলে সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়েছে, যাতে শুনতে ভালো লাগে আর অড না মনে। তো সাংবিধানিক অবস্থা ভেঙে পড়েছে, আর নয়তো পশ্চিমবঙ্গ বাংলাদেশের সাইডে না, বাংলাদেশ থেকে অ্যাটাক হয়ে গেল, কে কে হস্তক্ষেপ কে করবে? পশ্চিমবঙ্গে তো নিজের কোনো সেনা নেই, কে করবে? কেন্দ্র সরকার আসবে না, ভারতের সেনা আসবে না এখানে বাঁচাতে, নাকি পশ্চিমবঙ্গের সেনা নামিয়ে দেবে? পশ্চিমবঙ্গে থোড়ি সেনা আছে কোনো। তো তার মানে বহিরাগত গোলযোগ হলে, মানে বহিরাগত আক্রমণ হলে বা আন্তরিক কোনো গোলযোগ হলে, আন্তরিক গোলযোগ মানে মনে করো এখানে নির্বাচন করতে গিয়ে এত প্রবলেম হচ্ছে, মারামারি খুনি হচ্ছে, ধরো কোনো একটা নির্দিষ্ট জায়গায় রাজ্যের মধ্যে, পুরো রাজ্যে হতে পারে বা রাজ্যের কোনো বিশেষ ক্ষেত্রে হতে পারে, তো সেখানেও করা যেতে পারে। এইসব কাণ্ড হচ্ছে। আর নয়তো সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়েছে, এটা 355 আর্টিকেল লেখা আছে। সেখানে কে হস্তক্ষেপ করবে? কেন্দ্র। কেন্দ্র হস্তক্ষেপ কিভাবে করবে? এই প্রেসিডেন্ট রুল লাগিয়ে, ঠিক আছে, সেটা পরে আসি। এবার 365 লেখো, 365 পরেরটা লেখো, 365 নম্বর ধারায় বলা আছে
মাইন্ড ব্রড কর, মাইন্ড ব্রড কর। চোখ কুচকে যাচ্ছে, কপাল কুচকে যাচ্ছে কেন? এগুলো তুই আর বল। সংবিধান এমন একটা জিনিস না, এই যে সংবিধান তুমি দেখলে পরে পরে পড়লে বুঝতে পারবে যে আম্বেদকর এমন এমন কিছু চাবি রেখে গেছে না। নেতা, এই যে নেতা কিছু করতে পারে না, সত্যবাদী নেতা সত্যবাদী ধরি হয়, সত্যবাদী করে রাখা হয়েছে, করে রেখেছে কে? আম্বেদকর। তো কেন আম্বেদকর এমন কাণ্ড কাণ্ড করে গেছে না, তুমি এগুলো দেখবে যেমন এমন জায়গায় ক্ষোভ ছেড়ে গেছে না, তুমি চাইলেও মানে কিছু করতে পারো না, মানে এরা চাইলেও মাথা মতো করতে বাধ্য। নাহলে এই যে অধিবেশনে না, আধা অধিবেশন তো যায় না। তুমি মনে করো কি সব অধিবেশনে 545 জনের মেম্বার 545 জন চলে যায় নাকি? যায় না, কেউ অনেকেই যাচ্ছে, যায় না। কত এসব আছে, সব হরি আছে, সব যায় না। এই যে সব লোকসভার এই মেম্বারটা কি আমাদের না একটা দেব, তোমার কি মনে হয় চলে যায়? বাদ বাকি সো কল যেসব মিনিস্টার হয়েছে, যেগুলো লোভে পড়ে মিনিস্টার হয়ে গেছে না, কিছু আছে না, লোভে পড়ে কি করবো বসে থেকে, এ তো অ্যাক্টিং হচ্ছে না আমাদের দ্বারা, কাজ বাজ কোথাও পাচ্ছি না, চলো মিনিস্টার হয়ে যায়। ফেমাস মুখ, আর ফেমাস মুখ করে রেখেছে কে? এই গ্রাম বাংলার কিছু মা বোনেরা যারা এই সিরিয়াল ফিরিয়াল দেখে খুব এতে, তো এরাই পপুলার মুখ বানিয়ে রেখেছে না, তো আদপে তো এদের কোনো অকাত নেই। তো এইসব এরা কি করে, এরা পাঠিয়ে চলে যায়। সংবিধানের এসও জানে না, মানে কনস্টিটিউশনের সিও জানে না, চলে গেছে। কি করবে ওখানে গিয়ে না? তুমি দেখবে মাঝখানে কদিন আগে শুনছিলাম একটা কে ছিল গান টান গাইতে বড়, সেটা কি হঠাৎ করে শুনলাম, তার ইমেজ বড় ভালো ছিল, বাট হোয়াইট ইমেজ ছিল। কদিন পর হোয়াইট তো ছাড় আছে, লাল তো ছাড় আছে, ব্ল্যাক হয়ে গেছে তার ইমেজ এখন। তার কোথাকার তার স্বামী নাকি কিসব, হ্যাঁ অদিতি মুন্সি ওইসব করেছি তাকে, মানে যখন আমি কলেজে ছিলাম না, আমি যখন কলেজে না অ্যাকচুয়ালি স্কুলে যখন ছিলাম, মানে তাকে কলেজে ছিলাম আমি, অ্যাকচুয়ালি যখন কলেজে ছিলাম তখন দেখলাম গান টান গাইতো খুব, ও তো অনেক আগে থেকেই গান গায়, আমি দেখেছি কিছু ওই প্রোগ্রামে গান গাইতো। হ্যাঁ ওই যাই হোক মোটামুটি, না 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 হ্যাঁ ওই সারেগামাপা ওই সবতে গাইতো। তো তার দিকে এই কাণ্ড হয়েছে। তোমার কি মনে? তুমি রাজনীতি করতে চাইলে তোমাকে লোকের সাথে প্রচুর মিশতে হবে, তুমি নিজেকে আইসোলেট করে রেখে দেবে দিয়ে রাজনীতি করবে, হয় না। রাজনীতি হলে তোমাকে নিচে এতে নর্দমায় নামতে হবে। তুমি নর্দমা পরিষ্কার করতে চাইলে তোমার নর্দমাতে নামতে হবে, নাহলে তুমি কি করবে? এদের উল্টো নিজেকে আইসোলেট করে রাজনীতি করছে, ওরা টিমের রাজনীতি হয়। তুমি কোনোদিন দেখবে, তুমি ধরো কোনোদিন দেখবে কোনো নেতা বা মিনিস্টার, তুমি দেখবে সে মিনিস্টার তার অঙ্গভঙ্গিতে কোনোদিন বোঝাই যাবে না যে সে মিনিস্টার, সে নিচে নেবে কাজ করে। তার জীবনে তাকে দেখলে মনে হয় সে এসির বাইরে বেরিয়েছে, তার গা দিয়ে ঘাম ঝরেছে বলে মনে হয় না তাকে দেখলে। সে কোত্থেকে কি লোকের ভালো করে দেবে? লোক ভোট দিচ্ছে, ভোট আমাদের এখানে দুটো জিনিস হয়, জাতে। তুমি ভাবো তোমাদের একটা হিন্দু এরিয়া থেকে যদি কোনো মুসলমান লোক দাঁড়ায় না, তাকে ভোট দেবে নাকি? দেবে না, এটা নর্মাল। তুমি চাইলেও তুমি করতে পারবে না, দেবে না, হয় না। নিজের লোককে বড় ভালো লাগে, সে যদি মূর্খও হয় তাও আচ্ছা, তাও ঠিক আছে। লোকের না, তুমি দেখবে শিক্ষিত লোকেরা ভোট দিতে চান, আর শিক্ষিত লোকেরা ভোট চাইতেও পারে না, না কারণ ভোট চাইতে গেলে ওই ষষ্ঠাঙ্গে প্রণাম করতে হবে, যেটা শিক্ষিত লোকের দ্বারা হবে না, বুঝো না। ভোট এরা প্রণাম করে নেবে, আরে মানে মাথা খারাপ করে, যে ঝুঁকে না সে ঝুঁকতে দেবেও না, আর যে ঝুঁকে যায় না সে সারা জীবন ঝুঁকেই রাখবে, থাকো ঝুঁকে। ওই জন্য ভেবেচিন্তি ভোট দেওয়ার সময় ভেবেছি, আর ভোট মাস্ট দিতে হয়, আর ভোট দেওয়ার জন্য ভেবেচিন্তি দিতে হয়। লোকের আমাদের হাতে পাওয়ার কি, এটাই ভোট। আর 365 নম্বর আর্টিকেল লিখেছো না? লিখো না, দেখো 365 নম্বর ধারায় বলা আছে কেন্দ্রের সমস্ত নির্দেশিকা মানতে বাধ্য রাজ্য সরকার, বা কেন্দ্রের সমস্ত নির্দেশিকা রাজ্য সরকার মানতে বাধ্য। কেন্দ্রের সমস্ত নির্দেশিকার আগে না একটা লিখো সাংবিধানিক নির্দেশিকা। কেন্দ্রের সমস্ত সাংবিধানিক নির্দেশিকা মানতে বাধ্য রাজ্য সরকার, ঠিক আছে, ব্যাস এটাই। এইবারে দেখো, তোমাকে 355 নম্বর আর্টিকেল বললাম, 356 নম্বর আর্টিকেল বললাম, এই দুটো আর্টিকেল যদি না মানা হয় তখনই 356 জারি করা যেতে পারে। মানে 355 মানে সাংবিধানিক কাঠামো ভেঙে পড়েছে, আর নয়তো ওই আন্তরিক কোনো মানে বিদ্রোহ হয়ে গেছে, মানে তোমার বহিরাগত আক্রমণ হয়ে গেছে কোন দেশের, মানে কোন রাজ্যের উপরে, আর নয়তো সাংবিধানিক নির্দেশিকা মানেনি, মানে রাজ্য সরকার কালকে নোট চেঞ্জ করে দিল, পশ্চিমবঙ্গ বলে আমার ওই পুরনো নোটই থাকবে, আমি এসব নোটে দেবো না, এসব ফালতু এসব 500 টাকা নোট 1000 2000 টাকা নোট আমি দেবো না, আমি আগের ওই 1000 টাকার 500 টাকা রাখবো। রাজ্যের নির্দেশিকা, কেন্দ্রের নির্দেশিকা, এটা সাংবিধানিক নির্দেশিকা, কেন্দ্র চেঞ্জ করছে না। এটা তো এমন নয় যে কোনো মিনিস্টার নিজে থেকে নিয়ে নিয়েছে, পুরো মন্ত্রী পরিষদ বসে ডিসাইড করে এই জিনিসটা হয়েছে। আর যেটা অ্যাক্ট, যেখানে রাষ্ট্রপতি সই আছে, তুমি ওই পুরো দেশ মানছে
কটা একটা কোনো রাজ্য হলো সে মানলো না, তো তার দেশে কেন্দ্রের দেওয়ার নির্দেশিকা মানলো না, মানতে বাধ্য হওয়া উচিত কিন্তু মানলো না, তাহলে ওখানে কি হয়ে যাবে? প্রেসিডেন্ট শাসন। বুঝতে পারলো? লেখো এবার লেখো 300, এবারে 356টার আন্ডার লেখো 355 নম্বর ধারা ও 365 নম্বর ধারা, 355 নম্বর ধারা এবং 365 নম্বর ধারা মানতে ব্যর্থ হলে কোন রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা যেতে পারে। তিনশো 55 নম্বর ধারা এবং 365 নম্বর ধারা মানতে ব্যর্থ হলে কোন রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা যেতে পারে। কি হবে জারি করা হলে? কতদিন থাকবে, কি ব্যাপার, কখন কি করতে হবে, এই সমস্ত বলছি। ওই ন্যাশনাল এমার্জেন্সিতে কি ছিল? জারি করা হলে লিখিত সুপারিশ, আচ্ছা জারি করার জন্য লিখিত সুপারিশ দরকার, এখানেও লিখিত সুপারিশই দরকার, মন্ত্রী পরিষদের লিখিত সুপারিশ দরকার। দেখো সব লিখে রাখো। এটি জারি করতে গেলে মন্ত্রী পরিষদের লিখিত সুপারিশের দরকার। সব কথা লিখিত সুপারিশ সব করার দরকার, তুমি ভাবো না তিনটে। হ্যাঁ, মন্ত্রিসভার না 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 মন্ত্রিসভা মানে সব কাউন্সিল মিনিস্টার ওখানকারই, আমি ওর কথা বলছি। আরে ওই যেটা আমি বলছিলাম একটা কাউন্সিল মিনিস্টার হেডেড বাই প্রাইম মিনিস্টার, বিধানসভাতে হেডেড বাই প্রাইম মিনিস্টার কোথায় রে? ও কাউন্সিল মিনিস্টার এখানেও আছে না কি, নো ডাউট বিধানসভাতেও কাউন্সিল মিনিস্টার আছে, কিন্তু ওটা হেডেড বাই প্রাইম মিনিস্টার না। হ্যাঁ, তো এখানে ওই কথাটা তোমরা একবার চাইলে লিখে রাখতে পারো। মন্ত্রিসভার জায়গায় ওই যে মন্ত্রিসভাটা তোমরা এখানে বারবার উল্লেখ করছি না, আমি মন্ত্রিসভা বারবার উল্লেখ করছি না, ওইখানটায় একটা ব্র্যাকেট করে তোমরা একটা সাইডে লিখে রাখতে পারো, মন্ত্রিসভা লিখে তীর চিহ্ন দিয়ে লিখে রাখো কাউন্সিল অফ মিনিস্টার হেডেড বাই প্রাইম মিনিস্টার, বা বাংলায় লিখে রাখলে প্রধান মন্ত্রী পরিষভা মন্ত্রিসভা একই কথা, কাউন্সিল অফ মিনিস্টার্স। কাউন্সিল অফ মিনিস্টার হেডেড বাই প্রাইম মিনিস্টার, নিচে ব্র্যাকেটে লিখে রাখো প্রধানমন্ত্রীর নেতৃত্বে গঠিত মন্ত্রিসভা বা মন্ত্রী পরিষদ, একই কথা। হ্যাঁ, বাংলাটা প্রধানমন্ত্রীর নেতৃত্বে গঠিত মন্ত্রিসভা। হ্যাঁ 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 হ্যাঁ, আরে এস জয়শঙ্কর উনি তো রাজ্যসভা মন্ত্রী তো। এটা ডিপেন্ড করে কার উপরে বলো তো? আরে পরিষ্কার কথা একটা মাথা রাখো, মন্ত্রী কে হবে সে ভোটে জেতার তার দরকার নেই, ওটা কথা না। ওখানে ভোটে জিতে তো ঠিক আছে, সে তুমি ভোটে জিতে গেলে এমন নয় যে তুমি মন্ত্রী হয়ে যাবে। মিনিস্টার আলাদা, মেম্বার আলাদা। রাজ্যসভার যে 545টা আছে ওরা মেম্বার, এ দেব মেম্বার, মন্ত্রী নয়, মিনিস্টার নয়। তো মেম্বার তো 545 জনের মধ্যে, মিনিস্টার ওই 15%। হ্যাঁ, মিনিস্টার তো উনি তো স্টেটের, উনি তো কেন্দ্রের নয়, তো রাজ্য বিধানসভা জিতেছে। হ্যাঁ, ভোটে জিতেছে, আর অবশ্যই ওরা তো ভোটে জিতে হয়েছে না, ভোটে জিতেছে, জিতে এবারে না, এবারে এই যে ধরো আমাদের, আমি তোমাকে বলি ভোটে কতজনের সিট, যতজনের সিট হয় ততজনের ভোট হয়। আমি যদি রাজ্যের তরফ থেকে দেখি বিধানসভা ভোট, কেন্দ্রের তরফ থেকে লোকসভার ভোট, লোকসভাতে তোমার 545 জন মেম্বার, বিধানসভাতে আমাদের বিধানসভাতে 294 জন মেম্বার। এই 294 জনের মধ্যে একজন হচ্ছে উনি, হয়েছে। যখন এরা ভোটে জিতে গেল না, ধরো দেখা গেল যে আচ্ছা এই 294 মধ্যে 294 জন তো একই পার্টি থেকে থাকে না, বিভিন্ন পার্টি থেকে থাকে। ওদের মধ্যে বেশি সংখ্যক লোক যে পার্টি থেকে থাকে, হাফের বেশি, বিশেষ করে 294 জন হাফের কত 147। তো এই 147 জন দেখা যাচ্ছে কোনো একটা নির্দিষ্ট পার্টি থেকে আছে। বলো এবছর বিজেপির তরফ থেকে এবছর কটা সিট গেছে? 200 কত 8, 208টা সিট আছে শুধু বিজেপির তরফ থেকে। আমাদের দরকার কত? 147। আরে 294 অর্ধেক করো না, অর্ধেকের একটা বেশি, ও কত ও 147 হয় না, 148। 294 অর্ধেক 147 হয়, আর একটা বেশি করে দাও 148। তার মানে 148টা মেম্বার দরকার সরকার করতে গেলে। বিজেপির তরফ থেকে একা পার্টি সিট আছে হচ্ছে 208, তো বিজেপি পার্টি সবচেয়ে আছে বেশি, তৃণমূলের কাছে 80টা ছিল, তো আধাও নেই, ওই নাম্বারটাও নেই। তো এবার দেখা যাচ্ছে যে আপনি পেয়ে যাবে
সরকার করে নিয়েছে, কারা? বিজেপি। বুঝতে পেরেছো? এবারে ওই 148, ওদের ওদের তো 208 জন আছে, ছাড়ো, ওই 208 জন মিলে ডিসাইড করবে আমরা কাকে মুখ্যমন্ত্রী করবো। ঠিক আছে, ওটা আগে থেকে নির্দিষ্ট হয়ে থাকে না যে এই মুখ্যমন্ত্রী হবেই না। ওই 208 জন যাদের অ্যাকচুয়ালি দরকার, ওই 148 জন আর কি, ওই 148 জন ফিক্স করবে যে এদের আমাদের মধ্যে কে মুখ্যমন্ত্রী হবে। বুঝছো? মুখ্যমন্ত্রী যে হবে সে ভালো কথা, যে মুখ্যমন্ত্রী হবে সে, বাদ বাকি যে স্বরাষ্ট্রমন্ত্রী হবে, অর্থমন্ত্রী হবে, স্বাস্থ্যমন্ত্রী হবে, আইনমন্ত্রী হবে, বিভিন্ন রকমের মন্ত্রী, এরা সব ভাগ বাটোয়ারা করে যে যার মিনিস্ট্রি ডিসাইড করে। না, আমি কি বললাম? না, মন্ত্রী হতে গেলে ভোটে জিততে হবে না। আরে তুমি তুমি এমএলএ হতে গেলে ভোটে জিতো। আমি কি বলেছি? সব এমএলএ মন্ত্রী নয়, বা সব এমপি মন্ত্রী নয়। আমি একটু বললাম না, সব মেম্বার আলাদা, মন্ত্রী আলাদা। তুমি ভোটে জিতে কি হচ্ছে? মন্ত্রী না মেম্বার? মেম্বার হচ্ছে। এবার এই মেম্বার গুলো মিলে ডিসাইড করবে কাকে মন্ত্রী করা হবে। বুঝতে পারলে? হ্যাঁ, তারা মেম্বারে থাকবে। হ্যাঁ, না এখানে ছাড়ো, এ তো তৃণমূলের তরফ থেকে ছাড়বার কথা বলছি না। ধরো বিজেপির এমন কোন মেম্বার যে মেম্বার আছে বাট মন্ত্রী না, এরকম। আরে ভাব, ওই যে বিজেপি যে 208 জন যে জিতে আছে, ও সবাই মন্ত্রী নাকি? সবাই মেম্বার? হ্যাঁ, কি ছিল? আচ্ছা আস্তে আস্তে কথা বলা, গুনগুন করে আমি শুনতে পাচ্ছি না। বল বল, ফার্স্ট থেকে বল, আমি শুনতে পাচ্ছি না, গুনগুন করছি। বলো বলো বলো। স্যার আমি বলছি যে কাউকে যদি মন্ত্রী পদ দেওয়া হয়, তাহলে তাকে কি অবশ্যই মানে মেম্বার হতে হবে, তারপরে মন্ত্রী পদ? হ্যাঁ অবশ্যই। আরে তুই ভোটে না জিতে তুই মেম্বার হলি কি করে? আর একটা কাণ্ড আছে, এবারে বলি, ধরো কোনো রাজ্য, আমি আরে বলছি ওটাতেই আসছি, কোনো রাজ্যসভার লোক যে নমিনেটেড মেম্বার ছিল হয়তো, সে তো ভোটে যেতেন। আরে রাজ্যসভাতে যারা থাকে তারা সবাই ভোটে জিতেই আসে। রাজ্যসভার ওই 12 জন মেম্বার থাকে যারা ভোটে যেতে না। হ্যাঁ, বুঝতে পেরেছো? তাদের মন্ত্রিত্ব পদ দেওয়া যাবে নাকি, কথা হচ্ছে এইটা। তোমার প্রবলেম উদাহরণ থাকতে পারে না। ইলেকশন মেম্বার, রাজ্যসভার মেম্বার ছিল, আমি সেটাই বলছি তোমাকে, সেটাই আমি যাচ্ছি তো, যে এমন কোন লোক যে আইএস ছিল বা সায়েন্সের জগতে নমিনেটেড মেম্বার যারা হয় আর কি, সেরকম এমন তারা তো ভোটে যেতেনি। তাদেরকে কি মন্ত্রী করা যাবে? তাদেরকে মন্ত্রী করা যায় কে যদি চায়, যদি পার্টি চায়, প্রধানমন্ত্রী চায় মেনলি। পার্টি চায় মানে মাথা যে আর কি, পার্টির মাথাকে ফেমাস মুখ, পার্টির মাথা এমন নয় যে প্রধানমন্ত্রী কি হতে হবে, ওরকম কথা নেই। পার্টির যে ফেমাস মুখ আর কি, তাকেই প্রধানমন্ত্রী করায়। মানে প্রধানমন্ত্রী যদি চায় ও মন্ত্রী করতে পারে, সে রাজ্যসভা থেকে যদি নমিনেটেড মেম্বার হয় তাতেও করা যেতে পারে। বুঝলেন? বিজেপি পার্টির প্রেসিডেন্ট জেপি নাড্ডা। জেপি নাড্ডা কি পার্টি প্রেসিডেন্ট? উনি মানে পার্টির যে বড় মাথা সে হচ্ছে ওই প্রধান, নরেন্দ্র মোদী নয়। নরেন্দ্র মোদী কি ফেমাস মুখ ওই পার্টির, ওই জন্য উনি প্রধানমন্ত্রী। কালকে যদি ডিসাইড হয়, ভেতরে যদি ডিসাইড হয়ে যায় যে আমাদের পার্টির তরফ থেকে আমি নরেন্দ্র মোদীকে সরিয়ে দিয়ে অন্য কাউকে প্রাইম মিনিস্টার করতে পারে, কিন্তু কথা হচ্ছে নরেন্দ্র মোদীকে সরানো দেশের লোক, আরে এমন নয় যে সরিয়ে দেবে এরকম কথা না। সরাতে গেলে 10 বার তাকে 10টা মানে 100 রকম কোশ্চেনের সম্মুখীন হতে হবে। কেন সরাচ্ছেন, কিছু জন্য সরাচ্ছেন, ইনি তাদের ঠিক, আরে বহুত লোককে জবাব দিয়ে করতে হবে। তো এমন নয় যে জেপি নাড্ডা চাইলেই সরিয়ে দেবে, কিছু করতে পারে না। জেপি নাড্ডা তো আগে মন্ত্রীও ছিল না, মেম্বার ছিল, মানে মিনিস্টার ছিল না, এবছর তো মিনিস্টার হয়ে গেছে। জেপি নাড্ডা মানে হেলথ মিনিস্টার আছে মানে এবছর, জানি না আমি, তোর ভুলে সার্চ করলে একবার জেপি নাড্ডা মানে এখন হেলথ মিনিস্টার মানে জেপি নাড্ডা আছে, মানে কেন্দ্রের আর কি স্বাস্থ্যমন্ত্রী। যাই হোক, বুঝতে পারলেন? তাহলে এই মিনিস্টারের, আরে আমি মিনিস্টার আসবো, মিনিস্টার এখন থোড়ি বলেছি কথা, মিনিস্টার এখন আমি যাই, মিনিস্টার বলে পার্লামেন্ট যখন শুরু হবে তখন মিনিস্টার শুরু হবে, তখন বলবো না যে মিনিস্টারের কি কি ব্যাপার আর কার কি, কোন মিনিস্টার কি। মিনিস্টার 3 রকম টাইপ হয়, ক্যাবিনেট মিনিস্টার হয়, তারপর তোমার ওই কাউন্সিল মিনিস্টার হয়, এই যে কাউন্সিল মিনিস্টারটা এটা, তারপরে ইউনিয়ন মিনিস্টার আর ইউনাইটেড মিনিস্টার, অনেক রকম আছে, আমি বলবো সেগুলো আছে, মিনিস্টার অফ স্টেট বলে এরকম আছে সব। যাই হোক, তো লিখিত সুপারিশ দরকার কাদের, কতটা লিখেছো? এবারে বললাম লিখিত সুপারিশ দরকার, তো ঠিক আছে। জারি করার পরে কি দরকার? ওখানে যেমন আমরা জেনেছিলাম জারি করার পরে ওইটা কতদিন চলে? 1 মাস। এখানে কতদিন চলবে? হ্যাঁ না, এখানে চলবে হচ্ছে 2 মাস 60 দিন। লেখো এমার্জেন্সি জারি হওয়ার পর, এমার্জেন্সি মানে আমি এখানে যেই এমার্জেন্সির আন্ডারে লেখাচ্ছি সেই এমার্জেন্সির কথা বলছি। এমার্জেন্সি তো 3